রোহিঙ্গাদের স্থায়ী পুনর্বাসনে সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক। ঢাকায় দুই পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং। প্রতিরক্ষা, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। গণতন্ত্রে বিশ্বাস করে না এমন শক্তির উত্থান হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী, অভিযোগ মন্ত্রীদের। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশিনের চেষ্টা বিএসএফের। চাঁপাইনবাবগঞ্জে উত্তেজনা চরমে। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভারত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্থায়ী পুনর্বাসনে তুরস্কের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তুরস্ক আন্তরিক বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সংঘাতের বিষয়টিও উঠে আসে। একে এই অঞ্চলে আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ বলে উল্লেখ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। 3 দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকা পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় খলিলুর রহমান জানান, বৈঠকে সাংস্কৃতিক সম্পদের সুরক্ষা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে বাংলাদেশকে তুরস্কের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। We offered our support towards Turkey to establish a dedicated special economic zone in Bangladesh. We also requested for expansion of cooperation by TICA, Turkish Cooperation Agency, toward investment, Turkish Investment Promotion Agency, toward investment, trade, and industrial partnerships, taking advantage of Bangladesh's current political stability, business-friendly environment, and growing domestic market. We pointed out the possible sectors for investment by Turkey, such as textiles and apparels, defense item manufacturing, shipbuilding, pharmaceuticals, infrastructure, renewable energy, ICT, smart technologies, and civil aviation. এছাড়াও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি প্রতিরক্ষা, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা hয়েছে। গাজায় গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। Köklü ortaklığımızı geniş bir yelpazede derinleştirme ve sağlam temeller üzerinde çok daha güçlü ve vizyoner bir boyuta taşıma hedefimize yönelik gayretlerimizi sürdürüyoruz. İkili ticaret hacmimizi 1,3 milyar dolar düzeyinden 2 milyar dolara yükseltmek için yapılabilecek çalışmaları da ayrıca ele aldık. Başta savunma sanayi olmak üzere çeşitli alanlarda işbirliğimizi geliştirmeye yönelik atılabilecek adımlar mevcut. Bunların da teker teker üstünden geçtik. এছাড়াও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সরকারের ভূমিকার প্রশংসাও করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা কামনা করেছে জামাত। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে 1 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে একথা জানান জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তুরস্ককে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে জামাত আমির বলেন, আগামীতে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছবে। আমাদের পরীক্ষিত দীর্ঘদিনের বন্ধু দেশ। আমরা আশা করি দুই দেশের মধ্যে সম্পর্ক আগামী দিনে আরো নতুন উচ্চতায় যাবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে অনুরোধ করেছি বেশ কতগুলা ব্যাপারে তাদের অ্যাটেনশন দেওয়ার জন্য। প্রথমত রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বাংলাদেশ যে সমস্যার মধ্যে আছে, এটার একটা যৌক্তিক সমাধানের জন্য তারা যেন আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসাবে এগিয়ে এসে তারা দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা জানিয়ে বলেছেন, একটা শক্তির উত্থান হচ্ছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন চেয়েছিল দেশবাসী, অত্যন্ত পরিকল্পিতভাবে চেষ্টা চলছে সে সুযোগটাকে নষ্ট করে দেয়ার। আহমেদ সারারের রিপোর্ট।
সাংবাদিক ও প্রখ্যাত শ্রমিক নেতা মাহবুবুল হক এবং রাজনীতিবিদ মাহবুবুল আলম তারা স্মরণে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা দুইজন এমন সময় রাজনীতি করেছেন যখন রাজনীতিতে নৈতিকতা, মূল্যবোধ এসব ছিল। তিনি আক্ষেপ করে বলেন, এখন সব শেষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিবিদদের চরিত্র হনন করা হয় সব সময়। আজকে একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তির এক হওয়া উচিত বলে আমি মনে করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। কেউ যদি মনে করে বিএনপি বিপ্লব করে সবকিছু করবে, তারা ভুল করছেন। এত বড় একটা আন্দোলন, অভ্যুত্থান, তারপরে কিন্তু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছি। আজকে আবার অত্যন্ত পরিকল্পিতভাবে শুরু হয়েছে সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করবার। আমার কাছে মনে হয় যে গণতন্ত্র খুব বিপদে পড়েছে। এই যে চতুর্দিকে বিভিন্নভাবে একটা সুপরিকল্পিত, সচেতনভাবে একটা প্রচেষ্টা যে আপনার সব কিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা, এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। জুলাই 24-এর পর থেকে, কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। এখন এই সরকার দায়িত্ব হবে খুব দ্রুততার সঙ্গে আপনার এই যে চক্রান্ত, সেই চক্রান্তকে চিহ্নিত করে সঠিক খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। বাংলা একাডেমির মাধ্যমে দেশ বরেণ্য রাজনীতিবিদদের জীবনী বের করা যায় কিনা সে চেষ্টা করবেন জানিয়ে মন্ত্রী বলেন, তাহলে পরবর্তী প্রজন্ম তাদের সম্পর্কে জানতে পারবে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। একটি শক্তি অস্থিরতা সৃষ্টি করে দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে নতুন ন্যারেটিভ তৈরি করছে স্বাধীনতা বিরোধীরা। জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত সময়ে মেরামত ও জিয়া স্মৃতি কমপ্লেক্স নতুন করে করার ঘোষণাও দেন তারা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও সাইফুল ইসলামের ক্যামেরায় নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সরকার গঠনের 3 মাসের মাথায় শুক্রবার সকালে পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দৃষ্টিনন্দন এ ভবনে 1981 সালে কিছু বিপদগামী সেনার সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান, যেখানে সংরক্ষিত রয়েছে তার বর্ণাঢ্য জীবনের নানা স্মৃতি, ব্যক্তিগত জিনিসপত্র এবং ঐতিহাসিক দলিলাদি। আছে স্বাধীনতা ঘোষণার ট্রান্সমিটার সহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ও নিদর্শন। তারা পরিদর্শন করেন গত ডিসেম্বরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের দেয়াল, ছাদ, সিঁড়িসহ আশপাশ। এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দ্রুত সময়ের মধ্যে জাদুঘরটি মেরামতের কথা জানান। সতর্ক করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে স্বাধীনতা বিরোধীদের নতুন বয়ান তৈরির সম্পর্কে। নির্বাচনের আগে জামাতে ইসলামীর যে প্রধান শফিকুর রহমান, তিনি চট্টগ্রামে এসে আরেকজন আমাদের বীর মুক্তিযোদ্ধা, তাকে স্বাধীনতার ঘোষক বললেন। তো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা কোনোভাবেই মেনে নেব না, বরদাস্ত। আমরা জন্ম থেকেই জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো এই ধরনের ন্যারেটিভ বয়ান যারা দাঁড় করাতে চাচ্ছে, এই স্বাধীনতা বিরোধী যারা 71 সালে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের যে আস্ফালন এবং তারা যদি মুক্তিযুদ্ধকে কোনো কারণে অবমাননা করতে চায় এবং আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষককে যদি কোনোভাবে খাটো করতে চায়, আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে গেলাম, আপনারা সেটার জন্য প্রয়োজনীয় প্রতিবাদ এবং প্রতিরোধ প্রয়োজনে করতে। পরে তারা যান জিয়া স্মৃতি কমপ্লেক্সে, কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতাকর্মীদের সাথে। কমপ্লেক্সটি নতুন করে করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। দেশটাকে, রাজনীতিকে অস্থিতিশীল করবার একটা অপচেষ্টা, একটা পায়তারা দেখতে পাচ্ছি। আবারও কি গণতন্ত্রহীনতার দিকে আমাদের সেই অপচেষ্টাকারীরা আমাদেরকে নিয়ে যাওয়ার চিন্তা করছেন, অপচেষ্টা করছেন? বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঐক্যবদ্ধ। স্বাধীনতার 55 বছর পার হতে চলছে। আপনারা দেশপ্রেমিক হন। আপনাদের যে ভূমিকা স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষ দেখেছে,
আপনারা অনুতপ্ত হন, আপনারা ক্ষমা প্রার্থনা করুন এবং এই দেশটাকে গড়বার জন্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। দিনভর চট্টগ্রাম মহানগরীতে ব্যস্ত সময় কাটান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আর প্রতিমন্ত্রী। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত নয়, এটি অর্থনীতি, স্বাস্থ্য ও মানব জীবনের জন্য বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবেলায় সচেতনতা তৈরিতে গণমাধ্যম ও চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ বিষয়ে সমাজের সব স্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে জলবায়ু বিষয়ক দায়িত্বশীল ও তথ্যভিত্তিক কন্টেন্ট নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। উৎসবে জলবায়ু পরিবর্তন বিষয়ক একাধিক স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রের অংশবিশেষ প্রদর্শিত হয়। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্য রেখায় পুশিন চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবারও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কমপক্ষে 70 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। বিজিবি জানিয়েছে, কোনোভাবেই সীমান্ত দিয়ে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। এর আগে বুধবার ভোর 3টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সীমান্তে 10 নারী, 12 জন পুরুষ এবং 6 শিশুকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির বাধায় দুদিন ধরে শূন্যরেখার 50 গজে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে তারা। শুধু এ সীমান্তই নয়, নওগাঁর সাপাহারে হাপানিয়া সীমান্ত দিয়ে 17 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তা ঠেকানো হয়েছে। পঞ্চগড় সীমান্ত দিয়েও 10 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, বাধা দিয়েছে বিজিবি, ফলে তারা এখনো জিরো লাইনে অবস্থান করছে। এছাড়া লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশিন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। জিরো লাইনের 50 গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে 10 জন। এদিকে জয়পুরহাট সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টাকে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকে যে ঘটনাগুলো ঘটেছে তা অর্থনীতির জন্য মোটেও স্বস্তিদায়ক নয় বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে ছায়া বাজেট 2026-27 অর্থবছর নিয়ে কথা বলার সময় একথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আসন্ন বাজেটের প্রতিটি টাকা জনগণের জন্য হতে হবে, কোনো সংখ্যাভিত্তিক গোষ্ঠীর জন্য বাজেট দেয়া যাবে না। দেশের অর্থনীতি এখন লুটপাটের অর্থনীতিতে পরিণত হয়েছে। অবস্থায় দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বাস্তবমুখী বাজেট দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন এনসিপির এই নেতা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রোহিঙ্গাদের স্থায়ী পুনর্বাসনে সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক। ঢাকায় 2 পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং। প্রতিরক্ষা, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। গণতন্ত্রে বিশ্বাস করে না এমন শক্তির উত্থান হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী, অভিযোগ মন্ত্রীদের। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 70 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের। চাঁপাইনবাবগঞ্জে উত্তেজনা চরমে। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভারত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।